নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, শ্মশানের গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে তেনারা তাণ্ডব চালান। তারা নাকি সেই পথের পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে। এগুলো কি ঠিক নাকি? সেই পথিকের যদি কোনো থলি থাকে, থলির ভেতরে থাকা খাবার কিংবা ফলমূল তারা আত্মসাৎ করে, ভুল পথে চালিত করে তারা হাততালি দিয়ে নাচে। কারা? তেনারা। এই কথাগুলো কি আপনারা সত্যি বলে মনে করেন? কোনো বিশ্বাস করেন না এগুলি? ভৌতিক শ্মশান মানেনি না? আচ্ছা, আমার এই গল্পটা একটু শুনে দেখুন। কি এগুলো আপনারা মানতে পারেন কি পারেন না? শুনুন হাড় হিম করা একটা ভূতের গল্প। গল্পটির নাম হলো থাবা। লিখেছেন দর্শন আহু। গৌরীপুর নামে একটা গ্রাম আছে। গৌরীপুরের মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতবাক হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। তার উপরে কোথাও কোনো জনমানবের চিহ্নমাত্র নেই। হাতের ঘড়িটার দিকে তাকাতেই আমি হঠাৎ চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে বাজে করছে। ট্রেনের সিট পেয়েছি, তার উপরে ঠেলাঠেলি গুঁতোগুতি এড়ানোর জন্য দুটো পাস ছেড়ে দিয়েছি। তবে যে এতটা রাত হয়ে যাবে তা কিন্তু আমি ভাবিনি, তাহলে দুটো বাস ছেড়ে দিতাম না। হয়তো এতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে না কাটাতাম। সে যাই হোক, এখন যখন গৌরীপুর মোড় থেকে হাঁটতে শুরু করেছি, ঠিক আছে, সাইকেল তো রাখাই আছে। সাইকেলটা যেখানে রাখা আছে এখান থেকে 3-4টে ছোট ছোট গ্রাম আর একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ে দেখা মেলে। সাইকেলটা নিলেই আমি ঠিক পৌঁছে যাব সেখানে। গৌরীপুর মোড় থেকে ডান হাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটা গীতাগঞ্জ, আর এর সামনে যে দুটি শাখা ভাগ হয়ে গেছে, একটা ছুটে গেছে আমার গ্রামের দিকে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে আমি এসে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার উপরের দেওয়ালে বাংলা মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। একটা বুড়ো, যার নাম পরেশ সেন, তারই এই বাড়ি। যার কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গাঁ থেকে শহরে যায়, তারা সকলেই প্রায় এখানে সাইকেল বা মোটর সাইকেল জমা রেখে যায়। ভাড়া খুবই কম নেয়, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল প্রতি 10 টাকা। বাড়ির টিনের দরজার কয়েকবার সজোরে আমি আঙুল দিয়ে টক টক করে ঠোকা দিলাম, কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়াতে দাঁতে দাঁতে ঠকাঠক 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 কাঁপুনি ধরে যাচ্ছে। মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, দরজাটা একটু খুলুন, আমার সাইকেলটা নেব, আমাকে যেতেও তো অনেকটা হবে, তাড়াতাড়ি খুলুন, রাতও অনেকটা হয়ে গেছে। তারপর আরও কয়েকবার আঙুলে টোকা দিলাম সেই দরজার মধ্যে। টিনের দরজা টুকটুক করে আওয়াজ হচ্ছিল। শীতের রাত, আওয়াজটা জোরেই হচ্ছিল। তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য যখন পকেট থেকে মোবাইলটা বের করলাম, তখন দেখি ব্যাটারি শেষ। ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অনেক আগেই।
ঘুমিয়ে পড়েছে ফোনটা। একটা বিরক্তিসূচক শব্দ করলাম, দিয়ে দরজার দিকে ফের তাকালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেন মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটা খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা আমার মুখের ওপর ধরে বেশ ভালো করে আমার মুখটা কয়েকবার দেখল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুই? তা এত রাত অবধি কোথায় থাকো হে বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকলাম। বুড়ো সারা শরীরে কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি ক্যাপ, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট জুতো, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে এসে সাইকেল চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে ধম করে বুড়ো পরেশ সেন বন্ধ করে দিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতের যে হাত মোজা জোড়া ছিল সেটা আমি গলিয়ে নিলাম হাতের মধ্যে। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুন করে গান ভাজতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনগুলো মনে পড়তে লাগলো। আমার মনটা গেয়ে উঠল, উহ আহ কেন করো, শীত লাগে তো গানটা ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট এভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়াটা পরিবর্তন হতে শুরু করেছে অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হলো, যেন হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই দিকে। তারা যেন আমায় ঘিরে চুপিসারে ফিস ফিস করে কিছু একটা ফোন দিয়ে এঁটে চলেছে। আমার শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেল আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর আমি টানতে পারছি না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি মানে কাতারে কাতারে সাইকেল চালিয়ে যাচ্ছি, খুব কষ্টে কষ্টে টেনে যাচ্ছি সাইকেলটাকে। ভয়ে শরীরের ভারসাম্য আমি হারিয়ে ফেলছি। আরও একবার সাইকেলটার গতি বাড়ানোর জন্য আমি খুব জোরে প্যাডেল করতে থাকলাম। ব্যর্থ হলাম, ব্যর্থ চেষ্টা করলাম। আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাঁ কাঁধে একটা হিমশীতল হাতের থাবা এসে বসলো। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়ে গেলাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা মনে হচ্ছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। 2-3 বার ঢোক গিলে নিয়ে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা একবার দেখে নিলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দও কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ডে কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের কাছে সামনে অশরীরী মৃদু ফাঁপা আর ভয়ঙ্কর ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে জেনে?
সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথা তুমি শেষ। আমি ঠিক শুনছি? আমাকে কেউ যেন বলল, আমি কে? কি হবে তোমার তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি আমি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল। আর কি বিভৎস দুর্গন্ধ, সারা গা আমার ঘুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেল চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারে সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে, আমি টানতে পারছি না। কোনো রকম গড়িয়ে চালানো যায়। হঠাৎ আমার বাঁ কাঁধে ঠিক সেই জায়গাটাতেই, আগের জায়গাটায় যেখানে হাত রেখেছিল, হাত রাখার ফলে আমি পড়ে গেছিলাম ভয়ে। আর পেটের ডান দিকের আবার তীব্র ঠান্ডা একটা থাবা আমি উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে, যেমন কেউ সাইকেলে বসে পড়ে যাবার ভয়ে চেপে ধরে, ঠিক সেরকম। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এইবার আমি দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কেন, কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য আমি সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা, ঘর বাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে চলে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথার রাস্তায় মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তায়, এটাই সেই গীতাগঞ্জের মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটার সামনেই নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই পড়বে আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানে সেই ভৌতিক শ্মশানের কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর, কত না সেসব কাণ্ড ছোটবেলা থেকে শুনে আসছি তাদেরকে নিয়ে, তেনাদেরকে নিয়ে। গাঁয়ের লোকেরা বলতো শুনেছি, এই শ্মশানে গভীর আমাবস্যার নাকি সারা রাত জুড়ে তারা তাণ্ডব চালায়, ভূতের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলি থেকে থাকা খাবার দাবার, ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলোকে রটনাই মনে করতাম, কোনো পাত্তা দিতাম না। কিন্তু আজ এই গভীর আমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতা শিকার হলাম আমি নিজে। হ্যাঁ, আমি নিজে। ঘটনা, রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষই এক উন্মত্ত সাগরের ঢেউ, এ বরফের মতো গলে গলে আসছে। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহু দিনের চেনা পথটা আজ যেন সম্পূর্ণ অচেনা ঠেকছে আমার কাছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথাও কোনো মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অশ্বত্থ, শ্যাওলা গাছের চূড়োগুলোতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটায় যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটি তখন আরও ভীতিকর এবং ভীতির সঞ্চার করছিল আমার মনে। তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহকে মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে আমি বাঁচি। পেছনের অশরীরটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা আমি খেলাম। ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তায় গড়িয়ে পড়ে গেলাম শ্মশানের উল্টো দিকে নিচু মাঠে। মাঠের মাঝে
চিত হয়ে পড়তেই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটা হবে বোধ হয়। তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। অজস্র অশরীরী দাপাদাপি বোধ হয় গাছের ডালপালাগুলো হুড়মুড় হুড়মুড় একসঙ্গে ভেঙে পড়তে চাইছে। মাঠ ঘাট সব কাঁপতে কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকমে উঠে আবার কাতরাতে কাতরাতে হ্যাঁচড়াতে নিজের শরীরটাকে টানতে টানতে বাড়ি ফিরলাম। মুখ হাত পা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অজস্র ব্যথা। থার্মোমিটার দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি জ্বর ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দু মাত্র নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাট বসেছে গীতাগঞ্জের মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সামনে হেসে চলেছে। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার গল্পগুলি কেমন তোমাদের লাগছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট শুনলে বা দেখলে আমার গল্প বানানোর আরও স্প্রিয়া হয়, যে আমি আরও গল্প তোমাদের শোনাতে চাই। এরকম আরও অনেক গল্প আমি তোমাদের শোনাবো। আমি তোমাদের সাহায্য চাই, তোমরা আমায় একটু সাহায্য করো, আমার গল্পগুলো শোনো। আর যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়ের মধ্যে আমার এই গল্পগুলো শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার গল্পটাকে শুনবে এবং কমেন্ট করবে, লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।